Bristol provides quality education with affordable price. দেখেছো মুভি? কেমন লাগলো? আর যদি ভালো লেগে থাকে তাহলে এতক্ষণে বুঝেই গেছো যে আজকের ক্লাসে আমরা কি করতে যাচ্ছি। এখন আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি সেটা হলো লজ অফ স্ট্যাটিক ফ্রিকশন। এবার তোমরা কনফিউজ হচ্ছ যে আমি বলছি লজ অফ স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু লিখে রেখেছি লজ অফ লিমিটিং ফ্রিকশন। কেন এমন করলাম? আমরা প্রথমবারই পড়েছিলাম যে স্ট্যাটিক ফ্রিকশন একটা সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন ফোর্স, ওর কোনো ভ্যালিউ নেই, ও সিস্টেমের মতো করে নিজেকে অ্যারেঞ্জ করে। স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা জিরো থেকে শুরু করে এফএস ম্যাক্স অবধি লিমিটিং ফ্রিকশন অবধি হয়। এজন্য আমরা এখানে যেহেতু স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ফিক্স ভ্যালিউ নেই, তাহলে এই জন্য আমরা স্ট্যাটিক ফ্রিকশনের কোনো রুলস নিয়ে পড়তে পারবো না। আমরা যা কিছু পড়বো তার লিমিটিং ফ্রিকশনের টার্মে পড়বো। ঠিক আছে, তাহলে দেখা যাক। আর লিমিটিং ফ্রিকশনটা কি? লিমিটিং ফ্রিকশনটা হচ্ছে হলো স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম সিচুয়েশন, ম্যাক্সিমাম লিমিট। ঠিক আছে, যখন কোনো একটা বডি জাস্ট মুভ করবে এমন একটা টেন্ডেন্সি যখন বডির মধ্যে আসে, তখন স্ট্যাটিক ফ্রিকশন তার ম্যাক্সিমাম লিমিটে পৌঁছয়। আর তখনই আমরা সেটাকে এফ এস ম্যাক্স বা লিমিটিং ফ্রিকশন দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে কি বললো দেখো, দ্য লিমিটিং ফ্রিকশন ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সারফেসেস ইন কন্ট্যাক্ট, যেটা আমরা আগেও পড়েছিলাম কাইনেটিক ফ্রিকশনের সময়। দ্য ভ্যালু অফ লিমিটিং ফ্রিকশন acts tangential to the two surfaces in contact and in direction opposite to the direction of motion of the body. ফ্রিকশন ফোর্সের অ্যাজ ইউজুয়াল যেটা কাজ, যে বডির রিলেটিভ মোশনকে ডিক্রিজ করা। দ্য ভ্যালু অফ লিমিটিং ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া অফ দ্য সারফেস ইন কন্ট্যাক্ট, অ্যাজ ইউজুয়াল আগেরটার মতন কাইনেটিক ফ্রিকশনের মতনই এটা। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, দ্য ভ্যালু অফ লিমিটিং ফ্রিকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়েকশন। আর সেম নর্মাল রিয়েকশন কাকে বলে আমরা বুঝে ফেলেছি। সেম আমরা যদি প্রিভিয়াস এক্সাম্পলটার মতন একটা ব্লক কনসিডার করি, আর ব্লকটার ওয়েট যদি mg হয়, দ্যাট মিনস ব্লকটা তার কন্ট্যাক্ট গ্রাউন্ড সারফেসটার উপর কতটুকু ফোর্স দিচ্ছে, ওর ওয়েট তত ফোর্স দিচ্ছে। তাহলে গ্রাউন্ড ও বডিটার উপর আপওয়ার্ড ডিরেকশানে একটা নর্মাল রিয়েকশান অ্যাপ্লাই করবে। তাহলে লিমিটিং ফ্রিকশান যেটাকে আমরা এফ এস ম্যাক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি, লিমিটিং ফ্রিকশান কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল? নর্মাল রিয়েকশানের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমি যদি এখানে প্রপোর্শনাল সাইনটাকে তুলে নিই, তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে এফ এস ম্যাক্স ইজ ইকুয়াল টু মিউ এস, আর যেখানে মিউ এসটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে দেয়ারফোর মিউ এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এফ এস ম্যাক্স বাই আর। তাহলে এই এক্সপ্রেশনটা দিয়ে আমরা কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু যদি বের করতে হয় কোনো নিউমেরিক্যালে, আমরা বের করতে পারবো। তাহলে নেক্সট আমরা ফ্রিকশনের একটা ছোট টপিক নিয়ে ডিসকাস করব, যেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে শুরু করা যাক অ্যাঙ্গেল অফ ফ্রিকশন নিয়ে। এখন আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছিল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। একদম সিম্পল, দেখে নাও, আরামসে বুঝে যাবে। তাহলে এখানে আমরা একটা বডিকে গ্রাউন্ডের উপর ফোর্স প্লেস করলাম, আর মন্টুকে হায়ার করে আনলাম এই বডিটাকে টানার জন্য। মন্টু এবার প্ল্যান করে এসছে যে এটাকে নাড়াবে, কিন্তু দেখা গেল যে মন্টু এমন ফোর্স অ্যাপ্লাই করছে, এই ফোর্সের জন্য বডি মুভ তো করছে না, কিন্তু বডির মধ্যে মুভ করবে এমন একটা টেন্ডেন্সি এসছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে বডিটার ইনার্শিয়া ব্রেক হবে এমন একটা সিচুয়েশনে বডিটা আছে। তাহলে কত ফোর্স দেওয়ার জন্য এমন হলো? পি ফোর্স দেওয়ার জন্য। ইনার্শিয়া ব্রেক হবে এমন সিচুয়েশন আছে, ব্রেক হচ্ছে না এখনও। দ্যাট মিন্স বডি এখনও রেস্টে আছে। ঠিক আছে, বডির ওয়েটটা কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে, কত? mg। তার মানে অ্যাজ ইউজুয়াল গ্রাউন্ড বডির উপর কোন দিকে নর্মাল রিয়েকশন অ্যাপ্লাই করবে? উপরের দিকে নর্মাল রিয়েকশন অ্যাপ্লাই করবে।
তাহলে পি ফোর্স অ্যাপ্লাই করার জন্য বডির মধ্যে মুভ করবে এমন একটা টেন্ডেন্সি আসলো। দ্যাট মিন্স বডি এখন তার ইনার্শিয়া ব্রেকিং সিচুয়েশানে আছে, কিন্তু এখনও ব্রেক করেননি। দ্যাট মিন্স বডির আর গ্রাউন্ডের মধ্যে দিয়ে যে ফ্রিকশনটা কাজ করছে, দ্যাট মিন্স যে স্ট্যাটিক ফ্রিকশনটা কাজ করছে, এটা তার ম্যাক্সিমাম লিমিটে আছে। দ্যাট মিন্স ব্লক আর গ্রাউন্ডের মধ্যে লিমিটিং ফ্রিকশন কাজ করছে। তাহলে এবার আমরা ফ্রিকশনটাকে যদি এখান থেকে এমনভাবে ড্র করি, তাহলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে একটা কমন পয়েন্ট থেকে নর্মাল রিঅ্যাকশন আর লিমিটিং ফ্রিকশন নর্মালি ইজেক্ট আউট হচ্ছে। নর্মাল রিঅ্যাকশনও একটা ফোর্স, আর ফ্রিকশন তো ফোর্সই, আর দুটো ফোর্স কি ভেক্টর, আর দুটো ভেক্টর যখন একটা কমন পয়েন্ট থেকে ইজেক্ট আউট হয় তখন আমরা তার রেজাল্টেন্ট বের করার জন্য প্যারালেলোগ্রাম লকে বেশি প্রেফার করি। তাহলে এখানে নর্মাল রিঅ্যাকশন আর লিমিটিং ফ্রিকশন এফএস ম্যাক্সের রেজাল্টেন্টটা কোন দিকে ফাংশন করবে? লেটসে এমনভাবে ফাংশন করবে রেজাল্টেন্টটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছিল রেজাল্টেন্ট অফ নর্মাল রিঅ্যাকশন অ্যান্ড লিমিটিং ফ্রিকশন। এটা হচ্ছে হলো রেজাল্টেন্ট অফ নর্মাল রিঅ্যাকশন অ্যান্ড লিমিটিং ফ্রিকশন। তাহলে ভালো করে দেখো, রেজাল্টেন্ট অফ নর্মাল রিঅ্যাকশন অ্যান্ড লিমিটিং ফ্রিকশন নর্মাল রিঅ্যাকশনের সাথে একটা অ্যাঙ্গেল ফর্ম করছে, আর এই অ্যাঙ্গেলটাকেই আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলবো। তাহলে কি বলেছে দেখো, দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ দ্য অ্যাঙ্গেল হুইচ দ্য রেজাল্টেন্ট অফ দ্য লিমিটিং ফ্রিকশন অ্যান্ড দ্য নর্মাল রিঅ্যাকশন মেক্স উইথ দ্য নর্মাল রিঅ্যাকশন। দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটাকেই আমরা কি বলবো? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলবো। এবার আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ভ্যালুটা বের করব। কি করে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ভ্যালুটা বের করা যায়? তাহলে এবার যেহেতু আমরা এখানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ভ্যালুটা বের করতে যাচ্ছি, তাহলে আমরা যদি এমনভাবে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এটা বেসকে রিপ্রেজেন্ট করবে, আর এটা পারপেন্ডিকুলারকে রিপ্রেজেন্ট করবে, আর এটা হাইপোটেনিয়াসকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এবার আমরা যদি লিখি টেন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার কোনটা? এই জায়গাটা। তাহলে এটা যা, এটাও সেম। দ্যাট মিন্স আমি এখানে পারপেন্ডিকুলারের জায়গায় এফএস ম্যাক্স লিখতে পারি। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার জায়গায় আমরা লিখছি এফএস ম্যাক্স। এবার বেস এখানে কাকে রিপ্রেজেন্ট করছে? আরকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি এফএস ম্যাক্স বাই আর। একটু আগে আমরা লজ অফ ফ্রিকশনে পড়েছিলাম যে এফএস ম্যাক্স ইজ ইকুয়াল টু হয় মিউ এস আর। দেয়ারফোর আমরা এখান থেকে যদি লিখি, তাহলে মিউ এস ইজ ইকুয়াল টু লিখতে পারবো এফএস ম্যাক্স বাই আর। এই ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিই। দেয়ারফোর টেন থিটা ইজ ইকুয়াল টু এফএক্স ম্যাক্স বাই আর এর জায়গাতে এখন আমরা লিখব মিউ এস। দেয়ারফোর টেন থিটা ইজ ইকুয়াল টু আমার কত আসলো? মিউ এস। ঠিক আছে, এটা হচ্ছে হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, আর হচ্ছে হলো কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে রিলেশন। ঠিক আছে, এবার নেক্সট আমরা আরেকটা টপিক নিয়ে ডিসকাস করব, যেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। তখন আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ আর কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনের মধ্যে রিলেশন বের করতে ট্রাই করব। তাহলে দেখা যাক কেমন হয়। এখন আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। আচ্ছা, অ্যাঙ্গেল অফ রিপোজ করার আগে আমাদের অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন সম্পর্কে জানতে হবে। আর অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন সম্পর্কে যদি জানতে হয় তার আগে আমাদের ইনক্লাইন প্লেন সম্পর্কে জানতে হবে। এবার ইনক্লাইন প্লেন কাকে বলা হয়? যেমন এখানে আমি একটা প্লেন ড্র করলাম। দেখো এই যে প্লেনটা তুমি দেখতে পাচ্ছ বা তোমরা দেখতে পাচ্ছ, এই প্লেনটা গ্রাউন্ডের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল করে আছে। যদি কোনো প্লেন গ্রাউন্ডের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল করে থাকে তখন আমরা ওই প্লেনটাকে ইনক্লাইন প্লেন বলে থাকি, আর যত অ্যাঙ্গেল ফর্ম করছে সেটাকে আমরা অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বলে থাকি। আচ্ছা, এবার আমি এই ইনক্লাইন প্লেনের উপর
একটা বডিকে প্লেস করলাম। এবার যদি আমার ইনক্লিনেশনটা বেশি হয় তাহলে বডিটা নিচের দিকে পড়তে শুরু করবে, আর যদি ইনক্লিনেশনের ভ্যালু কম হয় তাহলে বডি সেখানে স্টেবল থাকবে। আমি বডিটাকে এমনভাবে প্লেস করলাম যে বডিটা জাস্ট স্লাইড করবে হচ্ছে, এখনও করছে না কিন্তু জাস্ট স্লাইড করবে, আর একটু হলেই স্লাইড করে যাবে, মানে বডি তার ইনার্শিয়া ব্রেকিং সিচুয়েশনে আছে কিন্তু এখনও মুভ করছে না, মিনস এখনও বডিটা আর ইনক্লাইন প্লেনের মধ্যে যে ফ্রিকশনটা কাজ করবে সেটা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম লিমিট, দ্যাট মিন্স লিমিটিং ফ্রিকশন হবে। আর বডির ওয়েট সোজা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফাংশন করবে। ঠিক আছে, এটা হচ্ছিল কন্ট্যাক্ট সারফেস। নর্মাল রিয়েকশন সবসময় কন্ট্যাক্ট সারফেস থেকে পারপেন্ডিকুলারলি কাজ করে, তাহলে নর্মাল রিয়েকশন এমনভাবে এখানে ফাংশন করবে। তাহলে এখানে এই ওয়েটটাকে যদি আমি কম্পোনেন্ট স্প্লিট করি তাহলে আমরা দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট পাবো। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও আমাদের থিটা হবে। কেমন করে হবে একটু পরেই দেখাচ্ছি, আমি এটা সলভ করার পরেই দেখাচ্ছি যে অ্যাঙ্গেলটা কেমন করে থিটা হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই কম্পোনেন্টটাকে আমরা বলতে পারি mg cos থিটা, আর এদিকের কম্পোনেন্টটাকে আমরা বলতে পারি mg sin থিটা। আর বডি মুভ করবে হয়েছে, করছে না, তার মানে এখনও রেস্ট, আর রেস্টের একদম ম্যাক্সিমাম লিমিট যে একটু হলেই ব্রেক করে ফেলবে সিচুয়েশান, তাহলে এখন যে ফ্রিকশনটা কাজ করবে এটাকে আমরা লিমিটিং ফ্রিকশন বলবো। বডি কিন্তু এখনও পড়ছে না, মানে এখনও জায়গাতেই আছে, মানে সবগুলো ফোর্স একজন আরেকজনকে ব্যালেন্স আউট করে নিচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা দুটো ইকুয়েশান লিখি তাহলে দুটো ইকুয়েশান এমন হবে কিনা দেখো তো, যে আর ইজ ইকুয়াল টু mg cos থিটা, ইকুয়েশন নাম্বার 1, fs max ইজ ইকুয়াল টু mg sin থিটা, ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এবার আমরা ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করছি, তাহলে কি হবে mg sin থিটা ডিভাইডেড বাই mg cos থিটা, সরি এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা দিয়ে না লিখে ফাই দিয়ে লিখছি, তাহলে আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজকে সেপারেট আউট করতে সুবিধে হবে। ঠিক আছে, তাহলে এই থিটাগুলোকে ফাই করে দাও। ঠিক আছে, এই থিটাগুলোকে ফাই করে দাও, তাহলে আমাদের কনফিউশন আসবে না। তাহলে mg sin ফাই ডিভাইডেড বাই mg cos ফাই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি fs max বাই আর। mg যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আমাদের থাকছে tan ফাই ইজ ইকুয়াল টু fs max বাই আর। আর লিমিটিং ফ্রিকশনের ফর্মুলাতে আমরা কি পড়েছি যে fs max ইজ ইকুয়াল টু হবে μs আর, therefore μs ইজ ইকুয়াল টু হবে fs max বাই আর। এখন μs এর ভ্যালুটাকে আমরা এখানে সাবস্টিটিউট করব, তাহলে কি হচ্ছে tan ফাই ইজ ইকুয়াল টু আমার আসছে μs। যখন আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন পড়েছিলাম তখন আমাদের সেখানে এমন একটা ফর্মুলা এসেছিল μs ইজ ইকুয়াল টু tan থিটা। তাহলে এখন আমরা পেলাম μs ইজ ইকুয়াল টু tan ফাই, আর আগে আমরা পেয়েছি μs ইজ ইকুয়াল টু tan থিটা। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কনসিডার করি তাহলে এমন লেখা যায় কিনা দেখো তো, tan থিটা ইজ ইকুয়াল টু tan ফাই। tan যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু ফাই, দেয়ারফর অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে। এবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছিল এটা যদি ফাই হয় তাহলে এটা কি করে ফাই হবে। এটা করার জন্য আমি সাইডে এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, এবার দেখো কি করে হয়। এখানে যেমন করে কম্পোনেন্ট ডিভিশন করেছি সবগুলো কম্পোনেন্ট ডিভিশনকে আমরা এখানে প্লেস করব, করে দেখব কেমন করে হয়।
তাহলে ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে এটা যেমন আছে তেমনভাবেই লিখে নিচ্ছি। এটা হলো নর্মাল রিঅ্যাকশন, আর এখানে আমরা এই জায়গাটাকে দিলাম ফাই হিসাবে, ঠিক আছে। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90, এই পুরো অ্যাঙ্গেলটা হলো 90, আবার এখানের পুরো অ্যাঙ্গেলটা হলো 90। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটার মধ্যে এতটুকু জায়গা কত হয়ে গেল? ফাই। যদি এতটুকু জায়গা ফাই হয় তাহলে এই গ্রিনিশ পার্টটা কত হবে? এই গ্রিনিশ পার্টটা হবে 90 মাইনাস 5। এবার এই পুরো পার্টটা হচ্ছে, এই পুরো যেটাকে আমি এখন ব্ল্যাক করে দেখাচ্ছি, এই পুরো পার্টটা হচ্ছে 90, গ্রিনিশ পার্টটা হয়ে গেছে 90 মাইনাস 5। তাহলে এখানে ব্লু কালার পার্টটাকে কত হতে হবে? 5। এমনভাবে আমরা এই অ্যাঙ্গেলটা ফাই হলে বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা ফাই হবে। তাহলে এখান থেকে আমরা একটা নিউ কনসেপ্ট শিখতে পারলাম, যেটা হচ্ছিল অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে ডেফিনেশন কি দিয়েছে দেখে নাও, ইট ইজ দ্য মিনিমাম অ্যাঙ্গেল দ্যাট অ্যান ইনক্লাইন্ড প্লেন মেক্স উইথ দ্য হরাইজন্টাল when a body placed on it just begins to slide down। তাহলে তোমরা ক্লাসের সাথে সাথে নোট ডাউন করে নাও, আমাদের ছোট ছোট টপিক আসে, টপিকগুলোর সাথে সাথে পড়তে থাকো। প্রত্যেকটা টপিকের উপর নিউমেরিক্যালস যেগুলো হবে সেগুলো আমরা আমাদের কনসেপ্ট বুস্টার যে কোর্সটা আছে সেই কোর্সের মধ্যে রেগুলারলি দিতে থাকবো। তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো, আর অবশ্যই প্রত্যেক দিন পড়বে। संडे हो या मंडे, रोज़ कुछ ना कुछ करो फिजिक्स के फंडे।